সুখবর 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 বাংলাদেশকে $20 কোটি বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। খুব ভালো কথা, এতে উন্নতি হবে সেটাই আমরা ভাবছি। কিন্তু প্রতিটি ঘটনার যেমন দুটো করে দিক থাকে, তেমনি এই সাহায্যটারও একটা উল্টো দিক নিশ্চয়ই আছে। আমরা দেখলাম আমেরিকা কি উদারভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সুপ্রিয় দর্শকবিন্দু, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমেরিকা বাংলাদেশকে প্রায় $20 কোটি বেশি সহযোগিতা দিচ্ছে। তো আসলে এর পিছনের উদ্দেশ্য কি? আমেরিকা কেন বা বাংলাদেশকে এই মুহূর্তে $20 কোটি বেশি সহযোগিতা দিচ্ছে? তো আমেরিকা অতীতে বিভিন্ন দেশকে যে সহযোগিতা করেছেন তাদের বর্তমান অবস্থা বা ওই দেশগুলোর বর্তমান পরিস্থিতি কেমন, সব বিষয়ে আজকের এই ভিডিওতে জানবো। সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রশ্ন হলো, কেন যুক্তরাষ্ট্র হঠাৎ সারা দুনিয়া ছেড়ে বাংলাদেশের দিকে এত কোটি টাকা ঢালতে আসলো? যেখানে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে এই আমেরিকার জন্য গাজাতে আজ লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরে যাচ্ছে, কই সেখানে তো তাদের সাহায্য পৌঁছাচ্ছে না। তাহলে নিশ্চয়ই এখানে একটা গভীর মতলব লুকিয়ে আছে। তো সেই লুকানো দিকটাই, সেই লুকানো মতলবটাই অনুপ আজ আপনাদের সামনে তুলে ধরবে। কারণ এই দিকটা, কয়েনের এই দিকটা আর কেউ দেখাচ্ছে না। তাই প্রথমেই আমরা জানবো এই চুক্তির ফলে বাংলাদেশের কি কি ক্ষতি হতে পারে। দেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে অর্থনৈতিক স্থিতিশীলতা পর্যন্ত সবকিছু আমরা দেখব খুঁটিনাটি। এরপর আমরা দেখব এই চুক্তির আড়ালে আমেরিকার কি কি স্বার্থ লুকিয়ে আছে, যেটা তারা এই সাহায্যের ঠোঙাতে মুড়িয়ে নিয়ে এসেছে, কিভাবে তারা নিজেদের কৌশলগত লাভ নিশ্চিত করতে চায় এই চুক্তির মাধ্যমে। এবং অবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ এটা, অবশেষে আমরা নজর দেব আজ পর্যন্ত যেসব দেশের সঙ্গে এই ধরনের চুক্তি হয়েছে তাদের অবস্থা এখন ঠিক কীরকম আছে, কিভাবে আমেরিকার শর্ত মেনে তারা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে রে ভাই। তাই পুরো ভিডিওটা দেখে সব সত্য উদ্ঘাটন করুন। তাহলে চলুন এই চুক্তিতে বাংলাদেশের কি কি ক্ষতি হতে পারে প্রথমে সেটা থেকেই আমরা গাড়িটা শুরু করি, স্টার্ট দিই। চলুন, প্রথম নাম্বার 1, নিজস্ব নীতি প্রণয়নে বাধা। মানে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে আমেরিকার শর্তগুলো মেনে চলতে হবে। এর মানে সহজ ভাষায় আমাদের নিজেদের মতো করে অর্থনৈতিক, রাজনৈতিক কিংবা সামাজিক কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেই শর্তগুলো মাথায় রাখতে হবে। কোন শর্ত? এই চুক্তিতে আমেরিকা ইউনুস সাহেবকে যে শর্তগুলো দিয়েছে, এখন সেগুলো তো আর ইউনুস সাহেব দেশের মানুষকে এরকম খুলে খুলে দেখায়নি যে আমেরিকা এই শর্তগুলো আমাকে দিয়েছে, এই এতগুলো টাকা নিয়েছি তাই এই শর্তগুলো দিয়েছে, সেগুলো তো আর দেখায়নি। এখন এই শর্তের কারণে আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে, হ্রাস পাবে। সহজ কথায়, আমরা যদি নিজেদের দেশের জন্য কোনো উন্নয়নের সিদ্ধান্ত নিতে চাই তাহলে সেগুলো আগে আমেরিকার ওই শর্তগুলোর সঙ্গে মিলিয়ে নিতে হবে, না হলে সমস্যা সৃষ্টি হবে। ফলে দেশ হিসাবে আমাদের নিজস্ব মতামত বা নীতি প্রণয়নে আমাদের পিছিয়ে পড়তে পারি, পড়বো বলছি না, পড়তে পারি। নাম্বার 2, কৌশলগত ও সামরিক প্রভাব। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার জন্য। তাই এই চুক্তির মাধ্যমে আমেরিকা এই অঞ্চলে তার কৌশলগত প্রভাব বাড়ানোর সুযোগ পেতে পারে। এর মানে ভবিষ্যতে আমেরিকা বাংলাদেশের উপরে রাজনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করতে পারে, যেমন দেশের সামরিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করা বা অন্য কোনো দেশ নিয়ে আমাদের নীতিতে প্রভাব ফেলতে চেষ্টা করা। আর এতে করে যেটা হবে তা হলো আমাদের দেশের কৌশলগত স্বাধীনতা বা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে, হ্রাস পাবে, এবং দেশের সার্বভৌমত্ব অর্থাৎ স্বাধীনভাবে দেশ পরিচালনার অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। নাম্বার 3, এখানে একটা জিনিস বলে রাখি, হবে সেটা আমি বলছি না, কি কি সম্ভাবনা আছে সেগুলোই আমি তুলে ধরছি। উল্টো যেন বুঝবেন না যে এটাই হবে, সম্ভাবনাগুলো আমি তুলে ধরছি। এবার নাম্বার 3, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন। ভালো করে শুনবেন, এই চুক্তির মাধ্যমে শুধু অর্থনৈতিক বা রাজনৈতিক প্রভাবই নয়, আমাদের সংস্কৃতি ও সমাজের উপরেও আমেরিকার প্রভাব পড়তে পারে। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, এমনকি রাজনীতি ধীরে ধীরে আমাদের সমাজে ঢুকে পড়তে পারে। এর ফলে আমাদের নিজেদের বাংলাদেশি সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের তরুণ প্রজন্মও আমেরিকার ধাঁচের দিকে আকৃষ্ট হতে পারে, যা ধীরে ধীরে আমাদের ঐতিহ্য ও পরিচয়কে আরও দুর্বল করে দিতে পারে। নাম্বার 4, পরিকল্পনার উপরে নিয়ন্ত্রণ কমে যাওয়া। এই চুক্তির ফলে আমাদের দেশের উন্নয়ন প্রকল্পগুলোর পরিকল্পনা বা বাস্তবায়নে বিদেশি সংস্থার প্রভাব বেড়ে যেতে পারে। মানে যেসব প্রকল্প আমরা নিজেদের দেশের জন্য তৈরি করব, সেগুলোর পরিকল্পনা ও পরিচালনা অনেকটাই বিদেশি সংস্থার নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এতে আমাদের নিজেদের মতো করে দেশের জন্য উন্নয়নের কাজ করার ক্ষমতা কমে যাবে, কারণ বিদেশি সংস্থা তাদের শর্ত আরোপ করতে থাকবে, যা আমাদের লক্ষ্য পূরণে বাধা সৃষ্টি করতে পারে। নাম্বার 5, অতিরিক্ত ঋণের সম্ভাবনা। শুরুতে এই সাহায্যের শর্তগুলো মেনে চলা সহজ মনে হলেও ভবিষ্যতে দেশের আরও ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে। এতে বাংলাদেশের বৈদেশিক ঋণের বোঝা ক্রমশই বাড়তে থাকবে। এর ফলে দেশের সার্বিক উন্নয়নের গতি ধীরে ধীরে কমে যেতে পারে, যা আমাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য বাধা হয়ে দাঁড়াবে। নাম্বার 6,
রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। এই চুক্তির মাধ্যমে আমেরিকার প্রভাব বাড়ার ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা বেড়ে যেতে পারে। আমেরিকা যদি তাদের স্বার্থ রক্ষা করতে চায় তবে তারা দেশের রাজনীতিতে চাপ সৃষ্টি করতে পারে, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় বড় ধরনের একটা প্রভাব ফেলতে পারে। এতে সরকারের কার্যক্রম অবশ্যই বিশৃঙ্খলভাবে দেখা দিতে পারে, বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং দেশের অভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত হতে পারে। বন্ধুরা, এবার আমরা দেখব এই চুক্তির আড়ালে আমেরিকার ঠিক কী কী স্বার্থ লুকিয়ে আছে। নাম্বার 1, কৌশলগত প্রভাব বিস্তার। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারত ও বঙ্গোপসাগরের কাছে দেশটা থাকার কারণে। এই চুক্তির মাধ্যমে আমেরিকা এই অঞ্চলে তার উপস্থিতি বাড়ানোর সুযোগ অবশ্যই করবে। আমেরিকার আসল লক্ষ্য হতে পারে চীনের প্রভাবকে মোকাবিলা করা এবং এশিয়ায় নিজের আধিপত্য বিস্তার করা। বাংলাদেশে তাদের প্রভাব বৃদ্ধি করে আমেরিকা এই অঞ্চলে রাজনৈতিক ও কৌশলগতভাবে শক্তিশালী হতে চায়, যা বাংলাদেশের জন্য ভবিষ্যতে একটা বড় অস্বস্তির কারণ হতে পারে। নাম্বার 2, নিরাপত্তা ও সামরিক সহযোগিতা। এই চুক্তির মাধ্যমে আমেরিকা সামরিক ও নিরাপত্তা খাতে বাংলাদেশে তার প্রভাব বাড়াতে পারে। ভবিষ্যতে যদি সামরিক সহযোগিতার দরকার হয়ে ওঠে তার মানে আমেরিকার, তাহলে আমেরিকা দক্ষিণ এশিয়ায় তার সামরিক উপস্থিতি বাড়াতে পারবে। এর ফলে আমেরিকা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তার সামরিক কৌশলগুলো বাস্তবায়ন করতে পারে, যা বাংলাদেশের নিরাপত্তা এবং স্বাধীনতার উপরে চাপ সৃষ্টি করতে পারে দীর্ঘমেয়াদে। এটা এক্ষুনি হবে না, দীর্ঘমেয়াদে। আর এটা আমাদের দেশের উপরে আমেরিকার সামরিক প্রভাব বিস্তারের একটা বিশাল সম্ভাবনা বাড়িয়ে দেবে। নাম্বার 3, চীনের প্রভাব কমানো। বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং অবকাঠামো প্রকল্পে বেশ জোরালোভাবে বাড়ছে চলছে, যা দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বিস্তারের একটা বড় অংশ। এই চুক্তির মাধ্যমে আমেরিকার মূল লক্ষ্য হলো চীনের এই প্রভাব কমানো এবং বাংলাদেশের উপরে নিজের রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বাড়ানো। এবার এইটাকে যদি সহজভাবে বলি তাহলে আমেরিকা চায় চীনকে এই অঞ্চলে প্রতিযোগিতার মধ্যে ফেলে রাখতে, যাতে আমেরিকার কৌশলগত স্বার্থ সুরক্ষিত থাকে। আর এই প্রতিযোগিতার ফলে অন্য কোনো দেশের কি হবে না হবে সেটা পরের কথা, কিন্তু বাংলাদেশের কূটনৈতিক অবস্থান তখন অত্যন্ত জটিল হয়ে উঠতে পারে। মানে না ইধার কা না উধার কা, মধ্যিখানে পড়ে পিসিং অ্যান্ড পিসিং। এরপর 4 নম্বর যে বিষয় আমেরিকার লাভ, সেটা হচ্ছে রাজনৈতিক প্রভাব বাড়ানো। এই চুক্তির মাধ্যমে আমেরিকা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তার প্রভাব বাড়াতে পারে। এতে বাংলাদেশের সরকার এবং প্রশাসনের উপরে আমেরিকার প্রভাব আরও শক্তিশালী হবে। তাদের স্বার্থ রক্ষায় আমেরিকা আমাদের দেশের নীতি নির্ধারণে প্রচুর পরিমাণ চাপ সৃষ্টি করতে পারে পিছন থেকে। ফলে বাংলাদেশের সরকারকে অনেক সময় এমন সিদ্ধান্ত নিতে হতে পারে যা আসলে দেশের জন্য নয়, বরং আমেরিকার কৌশলগত স্বার্থ পূরণের জন্য। আর এর ফলে আমাদের রাজনৈতিক স্বাধীনতায় বড় ধরনের একটা বাধা বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নাম্বার 5, মানবাধিকার ও গণতন্ত্র প্রচার। এটা খুব ইন্টারেস্টিং। আমেরিকা প্রায়ই এই ধরনের চুক্তিকে মানবাধিকার ও গণতন্ত্র প্রচারের নামে উপস্থাপন করে, কিন্তু আসলে এর পিছনে থাকে তাদের রাজনৈতিক এজেন্ডা। এই চুক্তির মাধ্যমে আমেরিকা বাংলাদেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপের সুযোগ পেতে পারে। যেমন ধরুন, তারা মানবাধিকার বা গণতন্ত্রের অজুহাত দেখিয়ে দেশের নীতি নির্ধারণের প্রক্রিয়ায় নিজেদের শর্ত আরোপ করতে পারে, মানে ঢুকিয়ে যেতে পারে, যা আমাদের দেশের জন্য আদতে ক্ষতিকর হতে পারে। এতে দেশের সার্বভৌমত্ব বড় ধরনের প্রভাব পড়তে পারে, সার্বভৌমত্বে, এবং আমাদের নিজস্ব নীতিতে বিদেশি হস্তক্ষেপ বাড়তে পারে। নাম্বার 6, সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ উদ্যোগ। আমেরিকা এই চুক্তির মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের সাথে যৌথ একটা উদ্যোগ নিতে পারে বা চাইতে পারে। এর উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা সামরিক ও কৌশলগত তার আমেরিকার উপস্থিতি বাড়ানো। যদিও এটা সন্ত্রাসবাদ দমনের প্যাকেটে মোড়া থাকবে, কিন্তু বাস্তবে এর মাধ্যমে আমেরিকা নিজেদের নিরাপত্তা নীতি ও সামরিক প্রভাব বিস্তার করতে চায়। আর এর ফলে আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থার উপরে আমেরিকার প্রভাব বেড়ে যেতে পারে, যা দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা বিশাল বড় বাধা সৃষ্টি করবে বা চ্যালেঞ্জ সৃষ্টি করবে। এবার নাম্বার 7, কৌশলগত পরিবহন রুটে প্রবেশ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিশেষ করে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের কাছে হওয়ায় আমেরিকার জন্য এই এলাকাটা অত্যন্ত কৌশলভাবে গুরুত্বপূর্ণ। তাই এই চুক্তির মাধ্যমে আমেরিকা এই অঞ্চলের সমুদ্রপথ এবং বন্দর ব্যবহারের সুবিধা পেতে পারে বাংলাদেশের। এর ফলে আমেরিকা তার বৈশ্বিক বাণিজ্য ও সামরিক কৌশল পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ রুট বানিয়ে নিতে পারে, প্রবেশ করতে পারে। বন্দর ও সমুদ্রপথের উপরে আমেরিকার নিয়ন্ত্রণ বা প্রভাব বাড়াতে পারে, যা দেশের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে এবং আমাদের নিজস্ব পরিবহন নীতিতে বাধা সৃষ্টি করতে পারে বড় মাপের। নাম্বার 8, শর্তযুক্ত সহায়তার মাধ্যমে নিয়ন্ত্রণ। এই চুক্তির মাধ্যমে আমেরিকা প্রায়ই নানা শর্ত আরোপ করে, যা বাংলাদেশের উপরে তাদের নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে দেবে। অর্থাৎ আমাদের দেশের উন্নয়নের জন্য যে সহায়তা দেওয়া হচ্ছে তার সাথে যুক্ত থাকবে কঠিন কিছু শর্ত, যা বাংলাদেশকে মানতেই হবে শর্ত অনুযায়ী।
ভবিষ্যতে এই শর্তগুলো মেনে চলা বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে, আর এতে আমাদের দেশের স্বার্থের চেয়ে আমেরিকার স্বার্থ বেশি গুরুত্ব পাবে। ফলে বাংলাদেশের স্বাধীনভাবে নিজের উন্নয়ন বা পরিকল্পনা গ্রহণ করার ক্ষমতা অনেকটা কমে যাবে, যা দীর্ঘমেয়াদে দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। এবার চলুন সব থেকে ইন্টারেস্টিং পার্ট এই ভিডিওর, আমরা দেখব আজ পর্যন্ত যেসব দেশের সঙ্গে এই ধরনের চুক্তি হয়েছে আমেরিকার, তাদের অবস্থা এখন ঠিক কীরকম আছে। নাম্বার 1, আফগানিস্তান। যুদ্ধ শেষে আমেরিকা আফগানিস্তানের জন্য প্রচুর অর্থ সাহায্য দিলেও আসলে ফলাফল ছিল ভয়াবহ। দেশটির অবকাঠামো উন্নয়নের বদলে শুরু হয়েছিল রাজনৈতিক বিশৃঙ্খলা এবং অর্থনৈতিক ধ্বংস। আমেরিকার শর্ত মেনে চলতে গিয়ে আফগান সরকারের উপরে আমেরিকার প্রভাব বাড়ল, আর সাধারণ মানুষ পড়ল চরম চাপের মধ্যে। ফলে আমেরিকার এই কথিত সাহায্যের হস্তক্ষেপের কারণে আফগানিস্তানের যুদ্ধের পরিবেশ দীর্ঘস্থায়ী হয়ে গেল, আর উন্নয়নের সব প্রকল্প প্রায় ব্যর্থ হলো। নাম্বার 2, ইরাক। ইরাকের পুনর্গঠনের জন্য আমেরিকা অনেক অর্থ দিয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, বরং দেশের অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে এবং অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছে। আমেরিকার সামরিক উপস্থিতি ইরাকের অভ্যন্তরীণ নীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ফলে ইরাকের জনগণ আজও ভুগছে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা আর সামরিক হস্তক্ষেপ এবং অর্থনৈতিক সংকটের কারণে। নাম্বার 3, হাইতি। আমেরিকা হাইতিকে মানবাধিকার ও উন্নয়নের নামে সহায়তা দিলেও এতে দেশের অর্থনীতি ও কৃষিখাত বড় ধরনের ক্ষতি হয়। আমেরিকার শর্তে স্থানীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং স্থানীয় কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হাইতির কৃষি ও ব্যবসা ধীরে ধীরে বিদেশি নিয়ন্ত্রণে চলে যায় এবং স্থানীয় সম্পদ অপব্যবহার হতে থাকে। নাম্বার 4, গুয়েতেমালা। গুয়েতেমালায় মানবাধিকার ও উন্নয়নের নামে আমেরিকা অর্থায়ন করলেও এতে সামরিক প্রভাব এবং রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায় সেখানে। এর ফলে জনগণের উপরে দমনমূলক নীতি কার্যকর করা হয় সেখানে। অভ্যন্তরীণ সংকট আরও বাড়ে এবং দেশটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যায় দেশটিতে। নাম্বার 5, কঙ্গো। কঙ্গোতে আমেরিকা ইউএসএআইডি মানে যে সহযোগিতাটা এখন বাংলাদেশকে দিয়েছে আমেরিকা, ইউএসএআইডি, এই ইউএসএআইডি সহযোগিতার মাধ্যমে কৌশলগতভাবে প্রভাব বাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু এতে স্থানীয় সম্পদ শোষণ এবং রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ে আমেরিকার। এর ফলে দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভেঙে পড়ে। আমেরিকার শোষণের কারণে কঙ্গোর খনিজ সম্পদ ব্যাহত হয় এবং দুর্বল সরকার ব্যবস্থা জনগণের জীবনে দরিদ্র এবং সংঘাত আরও বাড়িয়ে দেয়। নাম্বার 6, সিরিয়া। সিরিয়া ইউএসএআইডি মানে এই একই প্রকল্প। এই সহায়তা দিয়ে আমেরিকা তার রাজনৈতিক ও সামরিক স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে, কিন্তু এতে গৃহযুদ্ধ আরও তীব্র হয়েছে সেখানে। এর ফলে স্থানীয় জনগণের জীবিকা পর্যন্ত বিপর্যস্ত হয়েছে এবং দেশটি রাজনৈতিকভাবে ভেঙে পড়েছে। সিরিয়ার জনগণ এখনও যুদ্ধ এবং শরণার্থী সংকটের মধ্যে আটকে আছে, যা আজও চলমান সেখানে। নাম্বার 7, ইথিওপিয়া। ইথিওপিয়ায় ইউএসএ এই জিনিসটা খাদ্য ও নিরাপত্তা কৃষি উন্নয়নের নামে এই সহায়তাই দিয়েছিল বাংলাদেশে, যেটা দেওয়া হচ্ছে। এতে কৃষিখাত ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানকার। আমেরিকার শর্তের কারণে বিদেশি কোম্পানির প্রভাব বেড়েছে সেখানে, আর স্থানীয় কৃষকদের অবস্থা আরও খারাপ হয়েছে আগের থেকে। ফলে কৃষি উৎপাদন কমে গেছে, দেশটিতে খাদ্য সংকট বাড়তে শুরু করেছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতাও বৃদ্ধি পেয়েছে। নাম্বার 8, ফিলিপাইন। ফিলিপাইনে ইউএসএআইডি সহায়তার মাধ্যমে আমেরিকা তার সামরিক ও কৌশলগত প্রভাব বাড়াতে চেয়েছে, আর এতে করে স্থানীয় রাজনৈতিক প্রভাব এবং সামরিক সংঘাত বেড়ে গিয়েছে দেশটিতে। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা আরও দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। এরপরের দেশটি সব থেকে ইন্টারেস্টিং, এখন দাদা বলুন বাবা বলুন যাই হোক। নাম্বার 9, পাকিস্তান। পাকিস্তানেও ইউএসএআইডি এই সহায়তার মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে আমেরিকার সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে, কিন্তু এতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে এবং অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ কমার বদলে আরও 4 গুণ 5 গুণ বেড়ে গেছে। ফলে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক অস্থিরতা ক্রমশ আজও বেড়ে চলেছে, থামার নামই নিচ্ছে না, এবং সাধারণ মানুষের জীবন আরও সংকটময় তৈরি হয়েছে। মানে আমেরিকা যেখানেই সাহায্য করেছে সেখানে আরও বেশি সাহায্যের দরকার পড়ে গিয়েছে এক কথায়। বন্ধুরা, আজকের এই ভিডিওর শেষে আমি আর কিছুই বলবো না আমার নিজস্ব মন্তব্য, কারণ যা বলার ছিল সবই বলা হয়ে গিয়েছে। আমি কোনো মন্তব্য তাই এখন আর করবো না, বরং আপনাদের কাছে মন্তব্য জানতে চাইবো কমেন্ট বক্সে। সব কিছুই তো শুনলেন, সব কিছুই জানলেন, এবার আপনারাই বলুন এই চুক্তিতে আসলেই লাভ কার, বাংলাদেশের নাকি আমেরিকার? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে আবারও কালকের একটি দেশের এরকমই চরম গরম খবরের ভিডিওতে।